আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 এবং সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে দেখো। সাহিত্য মেলা বই থেকে কার দৌড় কত দূর, নোট বই, মেঘ চোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের, এই সমস্ত গল্প এবং কবিতাগুলো তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এরপর মাকু বই থেকে তোমাদের রয়েছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাকরণ বই থেকে বাংলা বানান, নানা রকম শব্দ, ওকে, এইগুলো থাকবে। তারপর নির্মিতি থেকে রয়েছে প্রবন্ধ রচনা, তারপর চিঠি, এইগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তারপর দেখো তোমাদের টোটাল পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে 12টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো এই প্রশ্নগুলো দেখো, কবিতা আর তোমাদের যে গদ্য রয়েছে সেখান থেকে 2টি করে প্রশ্ন থাকছে এবং ব্যাকরণ থেকে 8টি প্রশ্ন থাকবে। তো টোটাল এরকম করে 12টি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন। তারপর 12টি তোমাদের অতি সংক্ষিপ্ত মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। এগুলি গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, আর সহায়ক পাঠ যেটা মাকু সেখান থেকে 4টি থাকবে। তারপর তোমাদের হচ্ছে যে 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল হচ্ছে 6টা, 3 দুগুণ 6 নম্বর, কবিতা থেকে 2টি, আর হচ্ছে গদ্য থেকে 2টি এবং সহায়ক পাঠ যেটা মাকু সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে, ওকে। এবং এরপর তোমাদের দেখো থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা আর পত্র রচনা যেখানে রয়েছে এখান থেকে থাকবে হচ্ছে টোটাল 8 নম্বর, 4+4 করে 8 নম্বর দেওয়া থাকতে পারে, অথবা শুধুমাত্র প্রবন্ধ রচনাও থাকতে পারে 8 নম্বরের জন্য, ওকে। তো এরকম করে তোমাদের কিন্তু টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তরগুলো দেখে নিই। প্রথম 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে 12টি, 1 × 12 = 12। এখানে পরীক্ষা তোমাদের কিন্তু 12টায় প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 12টারই উত্তর লিখতে হবে। এখানে আমি কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রেখেছি। দেখো 1 নম্বর দাগে, 1 নম্বর দাগে, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? নদীর জলে, পুকুরের জলে, সমুদ্রের জলে না কাল নদীর জলে? তো এখানে উত্তর লিখবে কাল নদী জলে। তারপর হচ্ছে এডি উড়বার সময় প্রতি সেকেন্ডে ডানা ওড়ায় 100 বার, তারপর হচ্ছে 200 বার, 300 বার না 400 বার? সঠিক উত্তর হবে 400 বার। পরেরটা হচ্ছে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান? সঠিক উত্তর লিখবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। তারপর হচ্ছে 4 নম্বর, মদনপল্লীতে জেমস এইচ কাজী রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মন গানটির নামকরণ করেছিলেন অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া, দ্য ইভিনিং সং অফ ইন্ডিয়া, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া? এখানে সঠিক উত্তর দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, এটা হবে। তারপর দেখো 5 নম্বর, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কী নিয়ে? তেজপাতে তেজ কেন? ঝোলা গুড় কিসে দেয়? কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে? উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর অপশান গয়েরটা হবে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, এইটা। তারপর 6 নম্বর হচ্ছে বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি? এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? কিষানের। তারপর হচ্ছে জোড়া, ডিম্বি, অহংকারী, মশা, মজা, নদী? এখানে উত্তর হবে মজা নদী, ঠিক আছে। পরেরটা, নিচের কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়? তো ছাড়পত্র, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ, আলো ও ছায়া? এখানে উত্তর লিখবে মাল্য ও নির্মাল্য, এটা হচ্ছে কামিনী রায়ের লেখা নয়। 8 নম্বর, গতি শব্দটির প্রত্যয় বিশ্লেষণ করো। গ যোগ তি, গত যোগ তি, গম যোগ কয়তে রস্যিকার, গম যোগ হ্রস্যিকার? তো গতি শব্দের প্রত্যয় বিশ্লেষণ করলে হবে গম যোগ কয়তে রস্যিকার। 1 নম্বর, তির্যক বিভক্তি কোনটি? কে, র, এর না এ? তো এখানে উত্তর হবে এ, এটা হচ্ছে তির্যক বিভক্তি। 10 নম্বর, ঝনঝন শব্দটি একটি যৌগিক শব্দ, ধনাত্মক শব্দ, অনকার শব্দ, রূঢ় শব্দ? তো ঝনঝন এটা হচ্ছে ধনাত্মক শব্দ। এরপর এ কলমে লেখা যায় না রেখাঙ্কিত পদটির কারক হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক না অপাদান কারক? তো এ কলমে লেখা যায় না, অর্থাৎ কলমের দ্বারা লেখা যায় না, এটা হবে করণকারক, ঠিক আছে। তারপর 12 নম্বর, নিচের কোন বানানগুচ্ছর সবকটি ঠিক? 4টি এখানে অপশান দেওয়া আছে, আমাদের সঠিক হবে অপশান ঘয়েরটা, বয়ঃসন্ধি, অধপাত, অগ্নিস্বাদ, ঠিক আছে। তারপরে দেখো 13 নম্বর, নিচের কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি? এখানে উত্তর লিখবে কিংবদন্তি, এটা। নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ, পঙ্কজ, গায়ক না পরিধি? উত্তর হবে পঙ্কজ। তারপর হচ্ছে নিচের কোনটি শব্দ দৈত্যের উদাহরণ নয়?
এখানে অপশন রয়েছে দেখো আলাপ সালাপ, ঝমঝম, যায় যায়, হেসে খেলে। উত্তর হবে ঝমঝম। ওকে, পরের প্রশ্ন, রাত্রি যেখানে স্বাগত সান্ধ্য, উলুতে ঢোলে ঘন্টায় না শাঁখে। তো রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। জবাবটা জেনে নেওয়া হবে মেজদাকে খুঁচিয়ে, মেজদাকে অনুরোধ করে, মেজদাকে অর্থ দিয়ে, মেজদাকে ভয় দেখিয়ে উত্তর লিখবে মেজদাকে খুঁচিয়ে। উপনিষদে উক্ত চরবর্তী শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না, কোনোটি নয়। তো উপনিষদে উক্ত চরবর্তী এই শব্দের অর্থ এগিয়ে যাও। তারপর হচ্ছে চিতা বাঘ দৌড়াতে পারে ঘন্টায় 70 মাইল পর্যন্ত, 80 মাইল পর্যন্ত, 100 মাইল পর্যন্ত, 50 মাইল পর্যন্ত। উত্তর হচ্ছে 70 মাইল পর্যন্ত। মেঘচোর বলা হয়েছে অসীমা, ভাইপো, পুরন্দর, মেঘকে মেঘকে। তো মেঘচোর বলা হয়েছে কাকে? পুরন্দরকে। ঠিক আছে, যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে বাংলা প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় না সংস্কৃত প্রত্যয়। তো যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলা হয় কৃত প্রত্যয়। রাঁধুনি শব্দটির প্রকৃতি প্রত্যয় হল রাঁধ যোগ উনি, রাঁধ যোগ আনি, রাঁধ যোগ উনি না রাঁধ যোগ ইনি। তো রাঁধুনি শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে রাঁধ যোগ উনি। বাসন কোষণ শব্দটি হলো শব্দ দ্বৈত ধনাত্মক অনকার শব্দ, ক ও খ উভয়ই। তো বাসন কোষণ এই শব্দটার এটা হচ্ছে কি অনকার শব্দ। নেক্সট হচ্ছে প্রদত্ত কোন বানানটি ভুল। এখানে রয়েছে অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। উত্তর হবে কিংবদন্তি। ছমছম শব্দটি হলো যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, ধনাত্মক শব্দ। তো ছমছম হচ্ছে ধনাত্মক শব্দ। সন্ধি করতে হবে বৃষ যুক্তি। এখানে বৃষ্টি রয়েছে, বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ যুক্তি হবে বৃষ্টি। তারপর রয়েছে দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর লিখতে হবে। 12টি 1 × 12 = 12। 2-1 দেখে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। তো রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এর যে ইংরেজি নামকরণ করেছিলেন তার নাম হচ্ছে সেটা হচ্ছে কি দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। কৃষক বধূরা কীভাবে ঢেকি চালায়? কৃষক বধূরা পা দিয়ে ঢেকি চালায়। ভালো কথা শুনলে কবিতার লোকটি কী করে? ভালো কথা শুনলে কবিতার লোকটি গুছিয়ে নোট বইয়ে লিখে ফেলে। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? তো বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছেন। কেবার রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তো নামগুলি রক্ষা করার কথা বলা হয়েছে। তারপর দেখো শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি। লেখকের কেন এরকম মনে হয়েছে? শামুক চলার সময় একটা জলীয় চিহ্ন রেখে যায় এবং এটা দেখে বোঝা যায় যে শামুক এই পথে গেছে, তাই লেখকের এরকম মনে হয়েছে। এরপরে হচ্ছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পংক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে? তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির প্রথম 10 পংক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। তারপর কুতুব মিনারের প্রথম তলায় কিসের নকশা আছে? কুতুব মিনারের প্রথম তলায় বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা আছে। নেক্সট এটিপি এর পুরো কথাটি কি? এটিপি এর পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন দেখো টিয়ার বাড়ির চাকরির নাম কি? টিয়ার বাড়ির চাকরের নাম বিহারি। এরপর হচ্ছে মাকুকে ঘড়িওয়ালা কি দিয়েছিল? মাকুকে ঘড়িওয়ালা গোলাপি হ্যান্ডবিল দিয়েছিল। টাকার যে আমার বড় দরকার একথা কে বলেছিল? হোটেলওয়ালা একথা বলেছিল। সোনা ওর মুখ টিপে ধরে বললেন চুপ বোকা, টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো কেন? তো টিয়া সবার সামনে মাকু যে কলের মানুষ তা বলে দিচ্ছিল, তাই টিয়া বোকামি করছে বলে সোনার মনে হলো। লোকটি চটে গেল, লোকটির চটে যাওয়ার কারণ কি? তো টিয়ার মুখে সঙ্গের কথা শুনে লোকটি চটে গেল। তারপরে দেখো শামুক চলে যাওয়ার সময় যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি আসলে কি? তো শামুক চলে যাওয়ার পর যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি আসলে তার একখানি মাংসল পুরু পায়ের ছাপ। কে গোয়ালে ইশারা পাঠায়? ঘাস গোয়ালে ইশারা পাঠায়। চিরদিনের কবিতায় কবি কোন কোন জীবিকার মানুষের কথা বলেছেন? চিরদিনের কবিতায় কবি যে সমস্ত জীবিকার মানুষের কথা বলেছেন সেগুলি হলো চাষি, কামার, কুমোর, তাঁতি এইগুলো। মেঘচোর কাকে বলা হয়েছে? মেঘচোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? তো ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসটি প্রথম গাওয়া হয়েছিল। ওকে, নেক্সট দেখো 2-19 নম্বরে অঘ্রাণের দৌড় কার দিকে? আঘ্রাণের দৌড় কার দিকে? আঘ্রাণের দৌড় নাকের দিকে। আঘ্রাণ বলতে এখানে ঘ্রাণ বা গন্ধ। ওকে, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম ওরা কারা? তো এখানে যারা ভেবেছিল নিজের
নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে, তাদের কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। ওইখান থেকে তোমাদের কিছু অনেক এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, টোটাল 12টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, সেখানে তোমাদের 12টার উত্তর লিখতে হবে। এখানে কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, শর্ট প্রশ্ন, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু পড়ে নেবে। তারপর হচ্ছে 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড গৌরব আমি বক্তাকে। বক্তা হলেন পুরন্দর চৌধুরী। সোনাটিয়া তাদের পুতুলের জন্য কি দিয়ে ভাত বানায়? সোনাটিয়া তাদের পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায়। সোনাটিয়া মাকুর নাম কি বলেছিল? সোনাটিয়া মাকুর নাম বলেছিল বিহারি। কে রোজ পোস্ট অফিসে যায়? সং রোজ পোস্ট অফিসে যায়। তারপরে হচ্ছে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? সং লটারির টিকিট কিনেছে, লটারিতে টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, সেই খবর আনতে পোস্ট অফিসে যায়। হোটেলওয়ালার জন্মদিনে ভোজের কি কি খাবার ছিল? হোটেলওয়ালার জন্মদিনে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস ও শুরুয়া ছিল। তারপর হচ্ছে ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে অথবা বাস্তব ধ্বনির মতো দোতনা দিলেও তাদের কোনো বিশেষ ভাবকে প্রকাশ করে তাদের ধনাত্মক শব্দ বলে, যেমন হচ্ছে কাকা, টিকটিক ইত্যাদি। 3 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? তো কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতায় যারা নিজেদের অর্থ ও প্রতিপত্তি দ্বারা নিজেদেরকে অমর করে রাখতে চায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, কিন্তু অনেকে অর্থ ও প্রতিপত্তির দ্বারা স্মৃতিসৌধ বানিয়ে নিজেদের অমর করে রাখতে চায়, কিন্তু সাধারণ মানুষের কথা দ্বারা কখনোই ভাবেনি, তাই কালের নিয়মে সেই সৌধ ধ্বংস হয়ে যায়, সেই কারণে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। অথবা নোট বই এ কথক কোন কোন ভালো কথা লিখে রেখেছেন, কথক কীভাবে তার প্রশ্নের উত্তরগুলি জানবেন? তো বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি তার নোট বইয়ে নানা ধরনের প্রশ্ন ও তার উত্তর লিখেছিল, যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী খায়, আঙুলে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ইত্যাদি। কথক তার মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরগুলি জানবেন। নেক্সট হচ্ছে দেখো, প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? তো সবুজ ক্লোরোফিলযুক্ত গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের জন্য খাদ্য তৈরি করে। মূলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয়। পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইড, পাতার সবুজ ক্লোরোফিল ও সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, তাই গাছকে খাদ্য সংগ্রহ করার জন্য চলাফেরা করে বেড়াতে হয় না। এরপরের প্রশ্ন হচ্ছে, অথবা দিয়ে রয়েছে, ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিল? তো কাজী নজরুলের গান রচনায় লেখক রামকুমার চট্টোপাধ্যায় এমন আচরণ করেছিলেন, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের গান শুনে উত্তেজনায় লেখকের রক্ত টকবক করে ফুটতে আরম্ভ করেছিলেন। লেখকের মনের মধ্যে কী হলো তা তিনি নিজেই বুঝতে পারলেন না। তিনি রাস্তা দিয়ে ছুটতে বাড়িতে চলে এলেন। নিজের উত্তেজনাকে কমাতে লেখক তার প্রিয় সঙ্গী তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বলে ডুবে গেলেন। 3 নম্বর দেখে, রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে গানটি ব্যবহার করেন? 1911 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ দক্ষিণ ভারত পরিক্রমার সময় মদনপল্লীতে সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ ও কবির বন্ধু জেমস এইচ কাজিজ কবির সম্মানে এক সভায় আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ এই গানটি গিয়েছিলেন এবং এর নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এর 11 বছর পরে 1930 সালে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত রাশিয়া যান এবং মস্কোর পায়োনিয়ার্স কমিউন এ অনাথ বালক বালিকাদের গানের অনুরোধে কবি এই গানটি গিয়ে তাদের শুনিয়েছিলেন। অথবা টিকা লিখতে হবে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কাজী নজরুল ইসলামের সম্পর্কে দেখো, আমরা টিকা লিখছি। বাংলা কাব্য ও সাহিত্য জগতে ইনি বিদ্রোহী কবি নামে পরিচিত। বহু দেশাত্মবোধক গান ও কবিতা তিনি রচনা করেন। তার রচিত গান নজরুল গীতি নামে পরিচিত। শেষ জীবনে তিনি পঙ্গু হয়ে পড়েন ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসি, দোলনচাপা প্রভৃতি। 4 নম্বর, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? সেই সব মানুষদের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরদিন ধরে রাখতে চায়, তাদের নাম কাল স্রোতে ধুয়ে যায়। যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে, মানুষের মনের মাঝে যাদের আসন
মনের মাঝে যাদের আসন পাতা, ওকে, কাল স্রোতে সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে, কাল স্রোত সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না। মনের মণিকোঠায় চিরদিন তারা থেকে যান। ওকে, এখানে হবে ম দন্তনয়িকার র হবে, ঠিক আছে, মনের মণিকোঠায় চিরদিন তারা থেকে যান। অথবা দিয়ে রয়েছে এখানে ব্যাখ্যা করতে হবে। দেখো এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা, এই যে লাইনটা দেওয়া রয়েছে এই লাইনটার মানে অর্থটা লিখতে হবে, ঠিক আছে, ব্যাখ্যা করে লিখতে হবে। তো কোনো কোনো স্থানে সময় স্থির হয়ে যায় চিরদিনের কবিতাটিতে বর্ণিত গ্রামটি যেন শান্ত ও নীরব, ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। এই গ্রামে মানুষের নতুন করার কিছু নেই, আবহমান কাল ধরে এখানে জীবন একইভাবে চলে, এখানে সময় পাল্টায় না। তারপরে দেখো মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে, তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো। তো মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। তিনি এক দেশের মেঘ এনে অন্য দেশে বৃষ্টিপাত ঘটিয়েছিলেন বলে এমন বলা হয়েছে। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এক স্থানে উৎপন্ন মেঘকে বৈজ্ঞানিক কুশলতার সাহায্যে অন্য স্থানে নিয়ে যান, এই পদ্ধতি তিনিই পারেন। সেই স্থানে নিয়ে গিয়ে তিনি সেখানকার আকাশের উপর মেঘকে রেখে তার আর্দ্রতা বাড়িয়ে দেন। জলীয় বাষ্প বেশি হয়ে গেলে মেঘ স্বভাবতই বৃষ্টির আকারে সেখানে ঝরে পড়ে। এইভাবে তিনি মেঘ চুরি করেন। 3 নম্বর, মানব হৃদয় ভূমি করি অধিকার কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে। তো দেখো এখানে তোমাদের 4টি প্রশ্ন লিখতে বলা হয়েছে। তো আমি এক্সট্রা প্রশ্ন কিছু দিচ্ছি এখানে, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। দেখো আমরা এই প্রশ্নের উত্তরটা লিখছি। উদ্ধৃতাংশটি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতার অন্তর্গত। যারা মানুষের জন্য কাজ করে, মানুষের মধ্যে মিশে থাকে, মানুষের দুঃখ কষ্ট দূর করে, নিজের কর্ম ত্যাগ ও ভালোবাসার দ্বারা মানুষের মনে চির স্মরণীয় হয়ে থাকা, তারাই মানব হৃদয় ভূমি অধিকার করে, ঠিক আছে। এরপর দেখো চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি বৃষ্টিমুখর লাজুক গ্রামের পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামের পাশে আছে এক মজার নদী, দূরে রয়েছে বাঁশঝাড়, গ্রামের মাঝে জোড়া দিঘি, পাশে তালের সারি, বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মায়, সকালে পাখির ডাকে দিন ঘোষিত হয়, বছরের নানা সময় নতুন ষষ্ঠী চারিদিক ভরে ওঠে, সন্ধ্যাবেলায় চাষিরা ঘরে ফেরে, রাত্রে ঠাকুমা নাতনিকে গল্প শোনান, সকাল হলেই সবাই যে যার কাজে যোগ দেয়। 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কম বেশি 6টি বাক্যে 3 × 2 = 6। তো প্রথমে 1 নম্বর দেখে সোনাটিয়ার সঙ্গে হোটেলওয়ালার প্রথম সাক্ষাৎ বর্ণনা করো, অথবা হোটেলওয়ালা দেখতে কেমন, সে সোনাটিয়াকে কীভাবে সাহায্য করেছিল। তো হোটেলওয়ালাকে প্রথমে দেখে সোনা এবং টিয়ার কদাকার লেগেছিল। কদাকার বলতে দেখতে কুৎসিত লেগেছিল। হোটেলওয়ালার ছিল গাল ভরা গোঁফ এবং থুতনিতে ছিল ছাই রঙের দাড়ি। দেখে মনে হচ্ছিল সে কোনো ধোপার বাড়ি থেকে ফিরেছে। সোনাটিয়ার তা দেখে হাসি পেল, কিন্তু লোকটা ছিল বড্ড ভালো। সে তাদের দিকে হাতা উঁচিয়ে খাওয়ার জন্য ডেকেছিল। তাহলে 2 নম্বর, হোটেল সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লুণ্ঠন ঝুলতো। এরপর গুঁড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসতো। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। 3 নম্বর, ঘড়িওয়ালার মাকুকে বানানোর একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাস খেতে দিত। সে রাত জেগে গোদাম থেকে সব বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুকে বানিয়েছিলেন। 5 নম্বর থেকে প্রবন্ধ রচনা করতে হবে, যে কোনো একটি, ঠিক আছে। প্রশ্নের মান এখানে 8 নম্বর দেওয়া আছে। তো 5-এর 1 নম্বর দেখে বর্ষাকাল, এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, তোমার দেখা একটি মেলার বর্ণনা। তো এই সমস্ত 5টি বিষয় রয়েছে, এগুলোর সম্পর্কে তোমাকে একটি করে যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে হবে। তোমরা প্রথমে বর্ষাকাল সম্পর্কে রচনাটি লিখছি। দেখো প্রথমে লিখবো ভূমিকা।
বাংলার 6টি ঋতুর মধ্যে বর্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বর্ষাকালে মুষলধারে বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন হয়। বাংলা মাস হিসাবে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস হচ্ছে বর্ষাকাল। এরপর বর্ষাকালের প্রকৃতি কেমন না, বর্ষা মানেই মেঘ আর বৃষ্টির মধুর খেলা, কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি, শীতল বৃষ্টি প্রকৃতি ও জনজীবনে শান্তি এনে দেয়। গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া নদী, খাল, হ্রদ, পুকুর পূর্ণ হয়ে যায়, মাঠ জলে প্লাবিত হয়। এরপর হচ্ছে কৃষিতে বর্ষার প্রভাব। বর্ষাকাল কৃষি ও কৃষকদের জন্য একটি ভালো সময়। কৃষিকাজে প্রচুর জলের প্রয়োজন হয়। বর্ষাকালে কৃষক জমি চাষে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালির প্রধান খাদ্যশস্য ধান চাষের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। তারপর হচ্ছে বর্ষার উপকারিতা। বর্ষা সাধারণত এই কৃষি প্রধান দেশে আশ্বাসের বার্তা নিয়ে আসে। এদেশে চাষাবাদ ও ফলন নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর। স্বাভাবিক বর্ষায় উর্বর জমিতে ফসলও হয় আশ্চর্যজনক। এ সময় বিভিন্ন শাকসবজি ও ফল পাওয়া যায়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটি রচনা এখানে লিখছি, দেখো। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে 7 মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা লিখেছেন অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট তারিখে 1348 সাল 22 শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে দেখো রয়েছে আমাদের পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা। এই যে রচনাটি আমাদের রয়েছে এটাও আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। প্রথমে লিখব ভূমিকা। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীর ভূমিকা। তবে এ ব্যাপারে ছাত্র সমাজের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এরপর দেখো, এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। উপসংহারে আমরা লিখছি, সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে। আর সেই পরিবেশই যদি দূষিত হয়ে পড়ে, তবে মানুষের তথা জীবকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূরপ্রসারী। তাই পরিবেশকে দূষণমুক্ত করতে মানবজাতির তথা ছাত্র সমাজের সম্মিলিত অবদানের প্রয়োজন। তো এই প্রশ্নগুলোর যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পাবে। সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবে। তারপর রেজিস্টার করে নেবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এলাকার নাম লিখবে, এখানে পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, তারপর রেজিস্টার করবে। পরের বার সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, এবং লগ ইন করার পর তোমরা অ্যাপটিকে ব্যবহার করতে পারবে। আর গুগল প্লে স্টোরে গিয়ে অবশ্যই তোমরা অ্যাপটিতে একবার 5 স্টার এখান থেকে ফাইভ স্টার রেটিং এখানে দিয়ে এবং তারপর এখানে পোস্ট করবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে তোমরা অ্যাপটিকে ডাউনলোড ব্যবহার করবে। এখানে ওপেন করবে। ওপেন করার পরে তোমরা ক্লাসগুলিকে সিলেক্ট করে নেবে। তো ক্লাসগুলো সিলেক্ট হওয়ার জন্য এই যে সবার উপরে এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে 5, 6, 7, 8, 9, 10 রয়েছে, এই সবগুলোকে এইভাবে তোমরা ট্যাপ করে সিলেক্ট করে দেবে। তোমাদের ক্ষেত্রে এরকম সাদা হয়ে থাকবে, তারপর এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাপটিতে যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলো এখান থেকে তোমরা দেখতে পাবে। প্রথমে দেখো এখানে অল কোর্স নামে একটি ট্যাব রয়েছে, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখা যাবে, যে কোর্সগুলো এখানে আপলোড করা আছে। তারপর ফ্রি ভিডিও এখানে দেওয়া থাকবে, যেগুলো ফ্রি ভিডিওস রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুকস থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, আর এখানে মাই পেজ কোর্স থাকবে। যে কোর্স তুমি পারচেজ করবে এখান থেকে কিনবে, সেই কোর্সটা এইখানে দেখতে পাবে এখানে ক্লিক করলে। আর নিচেরগুলো হচ্ছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন পেইড কোর্স রয়েছে, যেমন হচ্ছে এটা হচ্ছে ক্লাস 7 এর কোর্স,
ওকে 7-এর সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর হচ্ছে ইংরেজির অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে। 5টা করে মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া থাকবে সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টা করে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। এগুলোর পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে পারচেস করার পর। 299 রুপিসের জাস্ট প্রাইস রাখা হয়েছে, খুব কম প্রাইসে তোমরা এগুলো পেয়ে যাবে। এবং বাই নাওতে ক্লিক করে এখান থেকে বাই করতে পারবে, অথবা এখানে প্লে লিস্ট অপশনে যদি ক্লিক করো তাহলে এখানে ডিটেলসগুলো তুমি দেখতে পাবে। তারপর এখানে কন্টেন্টে ক্লিক করলে তারপরে এখানে পিডিএফ অপশন দেওয়া যায়, এখানে ক্লিক করবে। তারপর দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ এখানে সবগুলো কিন্তু চলে এসেছে। যদি দেখো এখানে বাংলা রয়েছে, তারপরে হিস্ট্রি রয়েছে, বাংলাতে ক্লিক করলে তখন প্রথমে হচ্ছে বাংলার মানে প্রশ্নোত্তরগুলো অধ্যায় ভিত্তিক অর্থাৎ গল্প কবিতার প্রশ্নোত্তরগুলো রয়েছে। তারপর হচ্ছে এখানে 3টি মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া আছে, আরও 2টি সেট আমি দিয়ে দেবো। ওকে, আর 3টি প্র্যাকটিস সেট দেওয়া আছে। মডেল কোশ্চেন পেপারের সেটগুলো হচ্ছে উত্তরগুলো দেওয়া আছে, প্র্যাকটিস সেটগুলোর উত্তরগুলো দেওয়া নেই। ঠিক আছে, তারপর হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি দেখো 5টি করে সেট অলরেডি আমি দিয়ে দিয়েছি, আপলোড করে দিচ্ছি। তারপর হচ্ছে জিওগ্রাফির 5টি সেট অলরেডি দেওয়া আছে। ওকে, এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে, এবং সায়েন্স বিজ্ঞান, যেটা বিজ্ঞানেরও কিন্তু 5টি করে সেট অলরেডি দেওয়া হয়ে গেছে। ওকে, এবং এখানে অধ্যায়ভিত্তিক যে প্রশ্নোত্তর সেগুলোও কিন্তু রয়েছে। তো এইভাবে করে রয়েছে সমস্ত ক্লাসেরই রয়েছে সমস্ত সাবজেক্টের। তো চাইলে তোমরা এখান থেকে পেড কোর্স নিতে পারো, অথবা যে ফ্রি কোর্স রয়েছে সেগুলো তোমরা অ্যাপটির মধ্যে থেকে ব্যবহার করতে পারো। ওকে, তো চলো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।